নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই ভূতের বাসর ইউটিউব চ্যানেলে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা একটু বেশি ভয়ানক হতে চলেছে। একটি বন্ধু কী করে বিশ্বাসঘাতকতা করতে পারে সেটা নিয়ে আজকের ঘটনাটা। এই ঘটনাটি একটি ওয়েবসাইট থেকে পাওয়া। গল্পের লেখক হচ্ছে সৌরদীপ্ত এবং সৌমিত্র চৌধুরী। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান আপনার সাথে ঘটে যাওয়ার, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে ঘটনা শেয়ার করার জন্য। এটা ফেসবুক প্রোফাইলের হোক বা ইনস্টাগ্রাম প্রোফাইলের হোক, সেখানে গিয়ে আপনারা আপনাদের ঘটনা ইনবক্স করতে পারেন। যদি ঘটনা ভালো হয় আমি অবশ্যই আপনাদের ঘটনা পরের ভিডিওতে শোনাবো। গল্পটা শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে। তাহলে গল্পে আসা যাক। আজ কালী পূজা। অঞ্জন আজ ভীষণ খুশি। ওদের অট্টালিকার সামনে একটি বিরাট বাড়িতে প্রতি বছরই মহা ধুমধাম করে কালী পূজার আয়োজন করা হয়। এবারও হচ্ছে। এখন মায়ের সন্ধ্যা আরতি চলছে। পুজো মণ্ডপে দুনুচির বন্ধ, সঙ্গে ঢাকের বাদ্যযন্ত্র মিলিত আওয়াজ একটি সুন্দর আবহাওয়ার সৃষ্টি করেছে। অঞ্জন দালানে বসে ঢাকের আওয়াজ অনুভব করছে, তালে তালে মাথা দোলাচ্ছে। পাশে বসে ওকে সঙ্গী দিচ্ছে ওর বিশেষ বান্ধবী স্নেহা। আর অঞ্জনবাবুকে পায় কি? একই সে বড় লোকের বাড়ির ছেলে, নিজেদের বাড়ির পুজো, তার উপর আবার প্রেমিকার সাথে। আর কি চাই? এমন উপভোগ্য মুহূর্ত বানচাল করে দিল কি ফোন কল। অচেনা একটা নম্বর থেকে অঞ্জনের মোবাইলে বারবার কল আসছে। অঞ্জন খুব রেগে গেল, বলে তার পুরো মেজাজটাই খারাপ করে দিল। অনেকটা সত্ত্বেও কলটা রিসিভ করলো অঞ্জন। ফোন রিসিভ করে বলল, হ্যালো। উপর থেকে আওয়াজ আসলো, মিস্টার অঞ্জন স্পিকিং। অঞ্জন বলল, ইয়েস আই অ্যাম। একটু লক্ষ্যভাবে অঞ্জন উত্তর দিল, কে বলছেন? ওপর থেকে বলল, আমার নাম দাম ঠিকানা জেনে কোনো কাজ নেই। আপনি এক্ষুনি আপনার বাড়ির পশ্চিম দিকে বটগাছের নিচে আসুন, আমি ওখানে অপেক্ষা করছি। অঞ্জন রেগে গেল, বলল, পাগল নাকি? সশব্দে হেসে উঠল অঞ্জন। আমি কি করতে একটা অচেনা লোকের সাথে দেখা করতে যাব? আপনার দরকার থাকলে আপনি আসুন, আমি বাড়ি দালানেই বসে আছি। তখন ওপার থেকে বলল, সে কি? একরাশ ব্যঙ্গ ঝরে পড়লো মোবাইলের অন্তর্প্রান্ত থেকে। সে বলল, ডাক সাইডে পুলিশ অফিসার রাজীব গুহর একমাত্র ছেলে, সে কিনা একটা উড়ো ফোনে ভয় পেয়ে গেল। থাক, আসতে হবে না। তুই লেজ গুটিয়ে ঘরে বসে থাক, কাপুরুষ কোথাকার। এই অঞ্চলে দুটো ইন্সপেক্টর রাজীববাবুর এমনিতেই দাপট। যে কেউ তার পরিবারের কোনো সদস্য দিকে চোখ রাঙিয়ে কথা বলা সাহস পর্যন্ত পায় না, সেখানে কি কোথাকার উৎকট একটা লোক আমাকে আলতু ফালতু ফোন করে হুমকি দিবে? ইম্পসিবল। রক্ত উঠে গেল অঞ্জনের মাথায়। এক ঝটকা চেয়ার থেকে উঠে দৌড়েছে সে। স্নেহা ওর পাশেই বসেছিল। এক কথা বলে ওর সামনে গালাগালি দিয়ে বলল, শালা হারামজাদা, খুব বড় বড় কথা বলছিস তাই না? তুই জানিস আমি কে? ওপার থেকে বলল, বিলক্ষণ জানি, তুই সেই বেঈমান ঘুষখোর পুলিশের কুলাঙ্গার ছেলে। রঞ্জন বলল, এত বড় কথা? আজ তোর একদিন কি আমার একদিন। স্নেহা কিছু বুঝে ওঠার আগে ঝড়ের গতিতে বেরিয়ে গেল অঞ্জন। সঙ্গে রাখলো নিজের বাবার সার্ভিস রিভলভার। 30 বছরের তরতাজা যুবক সে, রক্ত টকবক করে ফুটছে। গাল পেরে কেউ তো সহজে পার পেয়ে যাবে, এটা অসম্ভব। আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে। দুটো পায়ে পশ্চিম দিকে বটগাছের দিকে উপস্থিত হয়ে গেল সে। পাতলা কুয়াশার আবরণ চারিদিকে, এমনি ঠান্ডার দিন। তীক্ষ্ণ দৃষ্টিতে সতর্কভাবে সব দিকে ভালো করে পর্যবেক্ষণ করে নিল অঞ্জন। কাউকে দেখতে না পেয়ে হুঙ্কার ছুড়ল, কিরে কোথায় লুকিয়ে আছিস ভিতুর বাচ্চা? ক্ষমতা থাকলে সামনে এসে মুখোমুখি লড়াই কর। তা বলা মাত্রই বটগাছের তলা থেকে এক পুঞ্জ অন্ধকার যেন মানুষের মূর্তি ধারণ করে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। হালকা কুয়াশার চাদর কেটে সে ছায়া সুরে কাছে আসতেই অঞ্জনের হাত থেকে তার রিভলভারটি খসে পড়ে গেল। অঞ্জন বলল, এ কি প্রত্যুষ, তুই এখানে? তোকে তো আমি নিজের হাতে। জানি, আমি মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে ভালোবাসি, পিছন থেকে আঘাত করার অভ্যাস তোর মতো আমার নেই বেঈমান। 5 বছর পেরিয়ে গেছে, কিন্তু তোর তেজ এখনো কমেনি দেখছি। অঞ্জন বলল,
কিন্তু কিন্তু তুই আবার ফিরে এলি কি করে? প্রত্যুষ বলল। ফিরে এলাম কি করে? চাপা রেগে হি করে প্রত্যুষ বলল। তোর সাথে যে আমার পুরনো কোনো বোঝাপড়া বাকি ছিল বন্ধু, তাই তো এত কষ্ট করে আমার ফিরে আসতে হলো। অঞ্জন বলল, আমি তো তোকে নিজের হাতে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিলাম 5 বছর আগে, তবে কি? ঠিক ধরেছিস, আমি প্রত্যুষ, কিন্তু সেই পুরনো রক্ত মাংস প্রত্যুষ নই। মুহূর্তের মধ্যে প্রত্যুষের চেহারা একটি বীভৎস পরিবর্তন ঘটতে আরম্ভ করলো। তার মুখ থেকে চামড়া আগলা হয়ে খসে পড়তে লেগেছে। উজ্জ্বল মুখ দুটি যেন অন্ধকারে পরিণত হচ্ছে, যেখানে কিছুক্ষণ আগেই অঞ্জন এক জোড়া পাতলা ঠোঁট দেখছিল, এখন সেখানে চোখে পড়ছে শুধুমাত্র দুটি উলঙ্গ মাড়িবিহীন দাঁতের শৃঙ্খলা। প্রত্যুষের পুরুষালী চাওড়া বক্ষ দেশ এতক্ষণে শুকিয়ে গিয়েছে, এখন তার জায়গায় অবশিষ্ট পাঁজরে হাতে গোনা কিছুমাত্র ভাঙা হাড়। ধীরে ধীরে প্রত্যুষের সুঠাম শরীরটা বদলে গিয়েছে একটি পূর্ণাঙ্গ নরকঙ্কালে। আমার কি দোষ বলতে পারিস বন্ধু? অন্ধকারে ওই খণ্ড খণ্ড সাদা হাড়গুলো বিলাপ করে উঠল। আমি স্নেহাকে ভালোবাসতাম, এই তো। আমাকে একবার বললেই আমি তোর জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারতাম অঞ্জন। নিজের ভালোবাসাটা জলাঞ্জলি দেওয়াটা সেই তুলনায় কিছুই ছিল না। কিন্তু তুই একবারও আমাকে বললি না যে তুই স্নেহাকেই ভালোবাসিস। হিংসায় অন্ধকার হয়ে নিজের পথের কাঁটাকে দূর করে দিলি, তাই না? আর তোর এই ঘুষখোর বাপটা নিজের প্রভাব খাটিয়ে আমার খুনের কেসটাকে বেমালুম করে ধামাচাপা দিয়ে দিল। তবে আজ আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? তোর বাবা। আজ যে আমার প্রতিশোধ নেওয়ার পালা রে। প্রত্যুষের প্রেত এবার লম্বা লম্বা পা ফেলে উঠতে গিয়ে আগাচ্ছে। ভয় কুকড়ে গেল অঞ্জন। কোনো মতে মাটি থেকে রিভলভারটা কুড়িয়ে ফায়ার করলো প্রত্যুষের দিকে। 6টা গুলির মধ্যে একটি গুলিও বিঁধল না। ব্যঙ্গভরা অট্টহাসি ফেটে উঠল প্রত্যুষে। এইসব খেলনা দেখে আমি 5 বছর আগে ভয় লাগতো, এখন এসব আমার কাছে কিছু যায় আসে না। আমার হাত থেকে তোর নিস্তার নেই। কোথায় পালাবি? পালা দেখি কত বড় হিম্মত তোর। ছুটতে গিয়ে পাথরের জমিতে আছড়ে মুখ তুলে পড়ল অঞ্জন। হাতে ভর দিয়ে ওঠার শক্তিটাও লোপ পেয়ে গেছে। আজ সব কিছুই হচ্ছে প্রত্যুষের ইশারায়। অঞ্জন নিজে আজ সম্পূর্ণ অসহায়। কঙ্কালের দুটো লিকলিকে হাত বজ্র মুষ্টিতে চেপে ধরল ওর কলার। প্রবল চাপে যেন শ্বাস রোধ হয়ে গেছে। ছটফট করছে অঞ্জন, কিন্তু কিছুতেই নিজেকে সেই বন্ধন থেকে মুক্ত করা যাচ্ছে না। প্রত্যুষের অন্ধকার দিক কোটর এখন আগুনের ভাটার মতো জ্বলছে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। দৃষ্টিতে ঝরে পড়ছে তীব্র রাগ, ক্ষোভ। খুব কষ্ট হচ্ছে, তাই না? 5 বছর আগে আমারও খুব কষ্ট হয়েছিল, জানিস? যখন তুই পিছন থেকে আমার পিছনে রিভলভারে 6টা গুলি নামিয়ে দিয়েছিলি। গুলি খেয়ে আমি যতটা ব্যথা পাইনি, যতটা ব্যথা আমি তোর রিভলভার হাতে দেখে পেয়েছিলাম। আমার রহস্যজনক মৃত্যুর আঘাত সহ্য না করতে পেরে আমার আদরের বোনটি গলায় দড়ি দিল, আর বিধবা মাটি যেন পাগলের মতো হয়ে গেল। স্নেহাও আমাকে কত সহজেই ভুলে গেল, তাই না? তোর যে টাকার জোর ছিল রে, আমার তো কিছুই ছিল না। কিন্তু আজ এই খেলাটা পুরোপুরি আলাদা রে। এখন আমি এই সব কিছু অনেক উঠতে উঠে গিয়েছি। আমি প্রতিশোধ চাই, শুধু প্রতিশোধ। অঞ্জন আর বেশিক্ষণ ধস্তাধস্তি করতে গিয়ে নিজেকে টিকিয়ে রাখতে পারল না। কালী পুজো ঢাকের শব্দে হারিয়ে গেল ওর চাপা গোলগানি। দম আটকে জ্ঞান হারানোর আগ মুহূর্তে ওর কানে পাচ্ছিল প্রত্যুষের অতৃপ্ত আত্মার সেই পৈশাচিক হাসি। শেষবারের মতো মা বাবার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। কিছুক্ষণের মধ্যেই গাঢ় কালো অন্ধকার নেমে উঠল 2 চোখ জুড়ে। তারপর আর কিছুই মনে নেই, সে অজ্ঞান হয়ে গেল। পরের দিন চোখ খুলল তার নিজের ঘরের বিছানায়। সকাল হয়ে গেছে। অঞ্জনের খাটের চারপাশে চিহ্নিত মুখ দাঁড়িয়ে আছে। ওর বাবা, মা, স্নেহা এবং অন্যান্য কিছু আত্মীয় স্বজন। ডাক্তারবাবুর হাতে ইঞ্জেকশনটি পুশ করতে গিয়ে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? এখন আর কোনো বিপদ নেই, কিন্তু ভয়ানক মানসিক চাপটা গেছে হয়তো, তাই ইঞ্জেকশনটি দিয়ে দিলাম। আপনারা যান, ওনাকে একটু বিশ্রাম করতে দিন। আমি এবার আসি, কোনো প্রয়োজন পড়লে আমাকে আবার খবর পাঠাবেন। অঞ্জনের বাবা ডাক্তারবাবুর ঘর থেকে বের করে নিয়ে গেলেন ডাক্তারবাবুকে এগিয়ে দেওয়ার জন্য। ডাক্তারের আদেশ অনুযায়ী অন্যরা ঘর থেকে বেরিয়ে গেলেন একে একে। রয়ে গেলেন শুধু অঞ্জনের মা। ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলেন, খোকা, কাল কি হয়েছিল? আমাকে একটু খুলে বলতো দেখি। সারা রাত কোথায় ছিলে? অঞ্জন বলল,
মা। ওষুধটির ঘোরে অঞ্জনের গলা বুঝে আসছে। কি হয়েছিল আমার তো কিছু মনে নেই। আমি এখানে কিভাবে এলাম? তোকে আজ ভোরবেলা তোর বাবা বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। স্নেহা বলল তুই নাকি কাল একটি ফোন পেয়েছিস, ছুটি বেরিয়ে গিয়েছিলি, কিন্তু তোর মোবাইল ঘেটে আমরা তো সেই সময়কার কোনো ফোন খুঁজে পেলাম না। এক মুহূর্তে অঞ্জনের কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। ও মাকে জড়িয়ে ধরে শুধু এতটুকুই বলল, মা, কাল প্রত্যুষ এসেছিল নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে। 5 বছর আমি ওর সাথে যা বেমানি করেছিলাম, আমাদের বন্ধুত্বকে কলঙ্কিত করেছিলাম, কিন্তু কাল রাতে আমার হাতের কাছে পেয়েও সে আমাকে শেষ পর্যন্ত প্রাণভিক্ষা দিয়ে গেল। আবারও প্রমাণিত করে গেল ও আজও আমায় কতটা ভালোবাসে। সে আজও আমার বন্ধু। আমি খুব দুঃখিত, আমি ওর সাথে যা করেছি একদমই ভুল করেছি। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। খুবই ভুল করে ফেলেছি আমি। বন্ধুরা, এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটা আমারও ভালোই লেগেছে। গল্পে একটু সাসপেন্স ছিল, খুবই একটা ভয়ানক ব্যাপারও ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু এমন ধরনের গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তাহলে এরকম ধরনের গল্প আপনার কাছে তাড়াতাড়ি চলে আসবে। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আপনি শেয়ার করতে চান, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলোতে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে পারবেন। যদি আমার ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আমি পরের ভিডিওতে আপনার গল্পটি পড়ে শোনাবো। আপনাদের বাড়ির আশেপাশে আপনার বন্ধু বান্ধবের সাথেও ঘটে যাওয়া কোনো ঘটনা যদি পান তাহলে অবশ্যই শেয়ার করবেন। এটাই ছিল ঘটনা। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভয় নিয়ে। আসি, টাটা।